আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আলহামদুলিল্লাহ, আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ভিডিওতে আসলাম। অবশ্য আজকে কোনো ধরনের রাজনৈতিক কথাবার্তা কিংবা কোনো ধরনের ইসলামিক কথাবার্তা এগুলো হবে না। আজকে কথা হবে টোটালি দুনিয়াবি ব্যাপারে। স্পেশালি বা টু দ্য পয়েন্ট যদি বলি, তাহলে যেই সমস্ত স্টুডেন্টরা অলরেডি এইচএসসি পরীক্ষা দিয়েছে এবং যাদের রেজাল্ট আজকে হলো, সেই সমস্ত পাবলিকদের টার্গেট করে কিছু কথা বলবো। কেননা তাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ফেজ রয়েছে, অ্যাডমিশন টেস্ট। এজন্য হচ্ছে তাদের সামনের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আর আমিও যেহেতু স্টুডেন্ট হিসেবে এই সমস্ত ফেজ পার করে আসছি। ফাইনালি হচ্ছে এডমিশন টেস্টের মাধ্যমে রাজশাহী ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। তো বলা যায় বাংলাদেশের এডুকেশনাল সিস্টেমের যত ফেজ আছে আমি সবগুলোই পার করে আসছি। তো এই অবস্থায় আমার অবশ্যই কিছু অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতার আলোকে কিছু কথা বলা, যে কথাগুলো আপকামিং যারা এডমিশন টেস্ট ফেস করবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং আশা করি তাদের জন্য কথাগুলো অনেক কার্যকরী বা গাইডলাইনমূলক হবে। যদিও এই কথাগুলো বলা উচিত ছিল আজ থেকে ২-২.৫ মাস আগে। অবশ্য আমি সরাসরি পাবলিক প্লেসে এইভাবে কথা না বললেও আমি যাদেরকে রিস্ক করতে পারি বা আমার কাছের যারা ভাই ব্রাদার বা যারা পরিচিত কিংবা এলাকায় যারা আছে তাদেরকে আমি বলার চেষ্টা করি। ইভেন যাদেরকে আমি পড়াইতে গিয়েও হয়তো সেই স্টুডেন্টটা সিক্সের স্টুডেন্ট, কিন্তু এরপরও আমি তাকে পড়াইতে গিয়ে ইউনিভার্সিটি সম্পর্কে ধারণা দিই, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ব্যাপারে বলি, ইউনিভার্সিটির জিনিসটা কী এটা সম্পর্কে বলি। তো আমি আমার নিজের জায়গা থেকে তাদেরকে বলার চেষ্টা করি, কিন্তু কখনো এইভাবে পাবলিক প্লেসে বলা হয়নি। তো আজকে কেন বলতে আসলাম, কারণ হচ্ছে আজকে এইচএসসির রেজাল্ট দিয়ে দিছে। তো এখন হয়তো অনেকেই রেজাল্ট পাওয়ার পর হতাশায় ভুগবে। হতাশায় ভুগতে গিয়ে দেখা যায় যে তাদের সামনে যে গুরুত্বপূর্ণ সময়টা আছে ওইটাতে তার নেগেটিভ প্রভাব পড়বে। তো সেইটা যাতে না পড়ে এই জন্য সচেতনতার পাশাপাশি কিছু দিক নির্দেশনামূলক কথা বলার জন্য মূলত ভিডিওতে আসা। তো এখানে মূল কথা বলার আগে আরেকটা ব্যাপার সম্পর্কে একটু কথা না বললেই নয়, সেটা হচ্ছে রিসেন্টলি আমরা দেখতেছি যে বাংলাদেশে বিভিন্ন বোর্ড পরীক্ষার রেজাল্ট খারাপ হচ্ছে। কেন হচ্ছে? এই ব্যাপারটা নিয়ে অনেকের অনেক ধরনের মন্তব্য থাকতে পারে। অনেকেই অনেক ধরনের ফ্যাক্টরসকে দায়ী করতে পারে। তো তাদের ফ্যাক্টরসগুলো ঠিক আছে, সেগুলো অবশ্যই ফ্যাক্টরস। পাশাপাশি আমার কাছে যেই ব্যাপারটা খুব ক্রুশিয়াল মনে হয় এবং যেইটার একটা হিউজ ইমপ্যাক্ট আছে বলে আমি মনে করি, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। অর্থাৎ এখন আপনারা খেয়াল করলে দেখবেন যে একটা স্টুডেন্ট যে কিনা ক্লাস 6 এ পড়ে তার হাতেও অ্যান্ড্রয়েড ফোন। বলতে গেলে ক্লাস 6 থেকে শুরু করে বলা যায় সকল ধরনের স্টুডেন্টের হাতে হাতে ফোন। ক্লাস 6 বললে ভুল হবে, আরও ছোটো বয়সের স্টুডেন্ট যারা আছে তারাও ফোন চালায়, তাদের কাছেও ফোন। তো এইভাবে অ্যান্ড্রয়েড ফোনের ব্যাপকতার কারণে স্বাভাবিকভাবেই আমরা যে স্টুডেন্টরা হচ্ছে কি আমাদের যে সময়গুলো সেগুলোকে প্রোডাক্টিভলি ইউজ করতে পারতেছি না, সেগুলোকে আমরা মিসইউজ করে ফেলতেছি। যদি 6-7 বা ছোটো লেভেলের যারা স্টুডেন্ট আছে তাদের কথা যদি বলি, তো তারা তো এমনিতে স্বাভাবিকভাবেই বিভিন্ন আড্ডাবাজি, খেলাধুলা ইত্যাদির মাধ্যমে সময় নষ্ট করতেছে। পাশাপাশি আবার অ্যান্ড্রয়েড ফোনটা থাকার কারণে হিউজ একটা সময় তারা সেখানে দিচ্ছে। স্বাভাবিকভাবেই তারা টেবিলে সময় দিতে পারতেছে না, পড়াশোনা করতে পারতেছে না। তো পড়াশোনা না করলে, টেবিলে সময় না দিলে, বই না পড়লে, বেসিক ক্লিয়ার না করলে, কনসেপ্ট না থাকলে তাহলে কীভাবে সেই স্টুডেন্টরা পাস করতে পারে? সম্ভব না তো। হ্যাঁ? তো যেহেতু এই অ্যান্ড্রয়েড ফোনের ব্যাপকতা বর্তমানে বেড়ে গেছে, হ্যাঁ? আমাদের কথা যদি বলি, আমরা অ্যান্ড্রয়েড ফোন পাইছিলাম হচ্ছে ইউনিভার্সিটিতে আসার পর। আমাদের সময় বাটন ফোনটা মোটামুটি অ্যাভেইলেবল ছিল, তাও সবার কাছে বাটন ফোন ছিল না। আর এখন হচ্ছে কি একটা 6-7 এর স্টুডেন্ট তাদের কাছে হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। তো যার কারণে স্বাভাবিকভাবেই তারা হচ্ছে তাদের হিউজ একটা সময় এখানে নষ্ট করে দিচ্ছে। যদিও অ্যান্ড্রয়েড ফোনটাকে প্রোডাক্টিভলি ইউজ করা যায়, কিন্তু হচ্ছে যারা 6-7 এর স্টুডেন্ট কিংবা যারা আ অনার্স লেভেলের নিচে যারা এসএসসি, এইচএসসি এই লেভেলে আছে, তো এরা তো স্বাভাবিকভাবেই হচ্ছে ইমম্যাচিউরড। তারা পরিপূর্ণ ম্যাচিউরড না। তারা জীবন সম্পর্কে খুব কমই জানে, হ্যাঁ? তো তারা স্বাভাবিকভাবেই অ্যান্ড্রয়েড ফোনকে কন্ট্রোল করতে পারবে না, এটাই স্বাভাবিক। অ্যান্ড্রয়েড ফোনটা বানানোই হয়েছে এরকমভাবে যে যাতে মানুষ সবসময় সেটার প্রতি আকৃষ্ট থাকে। অ্যালগরিদমই এইভাবে সাজানো। ফ্রাঙ্কলি স্পিকিং যদি আমি বলি, সেক্ষেত্রে আমি যেই লেভেলে আছি, আমার অনার্স মাস্টার সব কিছু শেষ। তো আমি আবার এদিকে আবার এক্সট্রাভাবে আমি বিয়ে করছি, আমার বউ বাচ্চা আছে, হ্যাঁ? তো এই লেভেলে এসেও আমি পুরোপুরি ম্যাচিউরড হওয়ার পরেও হচ্ছে নিজে যখন অ্যান্ড্রয়েড ফোনের প্রতি আমার অ্যাডিকশন আছে, আমি যখন অ্যান্ড্রয়েড ফোনটাকে প্রপারলি ইউজ করতে পারি না, প্রোডাক্টিভলি ইউজ করতে পারি না, সব কিছু বোঝার পরও, জানার পরও, তাহলে যারা জীবন সম্পর্কে কিছুই জানে না, জীবনের কিছুই বোঝে না, তারা কীভাবে অ্যান্ড্রয়েড ফোনটাকে কাজে লাগাইতে পারবে? বা কীভাবে এটাকে মিসইউজ না করে থাকতে পারবে? এটা তো সম্ভব না। তো স্বাভাবিকভাবেই এই যে এসএসসি লেভেল, এইচএসসি লেভেলের এই স্টুডেন্টরা, এরা হচ্ছে স্বাভাবিকভাবেই পড়াশোনা থেকে অনেক দূরে এবং খুব নেগেটিভলি এই অ্যান্ড্রয়েড ফোনটাকে ইউজ করে। ফলে স্বাভাবিকভাবেই তারা পড়াশোনায় সময় দিতে পারে না এবং ভালো রেজাল্ট করতে পারবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো আরও যদি আমি ব্যাপক হারে বলি, সেক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের যত স্টুডেন্ট আছে সবাই মূলত ফোনের প্রতি অ্যাডিক্টেড। সবার হিউজ একটা সময় ফোনে নষ্ট হয়। তো এরপরও হচ্ছে আমরা যারা অনার্স মাস্টার্স লেভেলে আছি তারা
মোটামুটি আমাদের যে ম্যাচিউরিটির কারণে আমরা চেষ্টা করি এগুলো থেকে দূরে থাকার বা হচ্ছে কন্ট্রোল করার চেষ্টা করি, এবং আমরা যে পুরোপুরি সাকসেসফুল হই সেটাও না। বলা যায় অনেক বিসিএস ক্যাডার যারা হয়েছে তারাও দেখা যায় ফোনে সময় নষ্ট করছে। সে যদি তার অ্যান্ড্রয়েড ফোন যদি তার কাছে না থাকতো, সে হয়তো আরও বেশি ভালো করে পড়তে পারতো। তো স্বাভাবিকভাবেই অ্যান্ড্রয়েড ফোনের অ্যালগরিদমটা এরকম যে এটা বানানোই হয়েছে মানুষকে আকর্ষণ করার জন্য। মানুষ যদি অ্যান্ড্রয়েড ফোনে না থাকে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সোশ্যাল মিডিয়াগুলোতে যদি মানুষ না থাকে, তাহলে তো ভাই ওই যে যারা এগুলো বানাইছে, আবিষ্কার করছে যারা, তারা তো বেনিফিটেড হতে পারবে না। তো স্বাভাবিকভাবে তারা ওইভাবে অ্যালগরিদম সেট করে রাখছে। ফেসবুকে আপনি একটা ভিডিও দেখবেন, ওই রিলেটেড ভিডিও আসবে। ইউটিউবে আপনি একটা ভিডিও দেখবেন, ওই রিলেটেড ভিডিও আসতে থাকবে। সাপোজ আপনি ধরেন কোনো একটা বিষয় নিয়ে সার্চ করছেন ইউটিউবে, সার্চ করে একটা ভিডিও দেখছেন, তো দেখবেন যে ওই রিলেটেড ভিডিও আসতেই থাকবে। মানে হচ্ছে এই অ্যালগরিদমটা হচ্ছে মানুষকে আকৃষ্ট করার জন্য। তো স্বাভাবিকভাবেই তারা তাদের যে সময়টা এটা প্রোডাক্টিভলি কাজে লাগাইতে পারে না। আর আমাদের মতো মেসিউড পোলাপানরা যেখানে হচ্ছে ফোনের নেশা থেকে নিজেকে বিরত রাখতে পারে না, নিজের সময়কে নষ্ট করে, সেখানে যারা জুনিয়র আছে, যারা এসএসসি, এইচএসসি লেভেল, তারা কীভাবে পারবে? ব্যাপারটা তো কখনোই সম্ভব না। এইটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের সময় ফোন ছিল না বিধায় হচ্ছে আমরা তাও আড্ডাবাজি যেটাই করি না কেন, দিন শেষে এসে অন্তত মাগরিবের সময় হলেও ঘরে ফিরছি, এবার রাতে হলেও ঘরে ফিরছি। ফেরার পরে কিন্তু আমরা হচ্ছে যে পড়াশোনায় যখন বসতাম তখন কিন্তু আমরা মনোযোগ দিয়ে পড়তে পারতাম, এবং একটানা যতক্ষণ পড়তাম পুরোপুরি মনোযোগের সাথে পড়তে পারতাম। কিন্তু এখনকার স্টুডেন্টরা যারা ওই যে যাদের হাতে হাতে ফোন, তারা কী করে? পড়তে বসলে দেখা যায় একটু পরে টুং করে একটা নোটিফিকেশন আসে, মোবাইলে চলে যায়, যাই হচ্ছে 1 মিনিটের জন্য ওখানে 2-2.5 ঘন্টা ব্যয় করে তারপর আবার আসে আবার 1 লাইন পরে আবার টুং করে একটা শব্দ করে ওখানে যায়, একটা সিনেমা দেখে, ভিডিও দেখে, এই দেখে সেই দেখে সময় নষ্ট। আবার অনেকে আছে যারা গেম খেলে। তো সব কিছু মিলে হচ্ছে পুরো একটা যে সময় 7, 8, 10 ঘন্টা, 5 ঘন্টা, এই সময়গুলো হচ্ছে ফোনের মধ্যে চলে যায়। যার কারণে স্বাভাবিকভাবে টেবিলে সময় আর দেওয়া হয় না। তো টেবিলে সময় না দিলে স্বাভাবিকভাবে স্টুডেন্ট ফেল করবে, এটাই স্বাভাবিক। তো এটাই হচ্ছে বাংলাদেশে বর্তমানে। তো যাই হোক, আমি যেই ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য মূলত আসছি সেটা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে তোমরা যারা এইচএসসির রেজাল্ট পাওয়ার পর অলরেডি পাস করে গেলা কোনোভাবে, যাই হোক অন্তত ফেল করো নাই, পাস করছো, সেটা 5 হোক, 4 হোক, 3 হোক, যেটা পেয়েই পাস করো না কেন, তোমরা যারা পাস করছো এবং ইউনিভার্সিটিগুলোতে তোমরা পরীক্ষা দেওয়ার উপযোগী, তারা হচ্ছে এখন আগ-বাজ কোনো ধরনের চিন্তাভাবনা না করে রেজাল্ট সব কিছু ভুলে তোমরা একদম পড়াশোনার মধ্যে নেমে পড়ো। মানে কোনো ধরনের এদিক সেদিক তাকানোর দরকার নাই, কোনো কিছু চিন্তাভাবনা করার দরকার নাই। মাথায় শুধু একটা জিনিসই রাখতে হবে যে আপকামিং যে অ্যাডমিশন টেস্ট আসতেছে, এই অ্যাডমিশন টেস্টের এই ফেজটা আমাকে উতরাইতে হবে। যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইতেই হবে। এবং আমি পার্সোনালি মনে করি যে একটা স্টুডেন্ট যে কিনা পড়াশোনা কন্টিনিউ করতে চায়, অনার্স, মাস্টার্স এগুলো সব শেষ করতে চায়, তার উচিত হচ্ছে একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে তার অনার্স এবং মাস্টার্স করা। এতে সুবিধা কী? এতে সুবিধা হচ্ছে সে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে পারতেছে, ভালো একটা পরিবেশে পড়াশোনা করতে পারতেছে। পাশাপাশি সে হচ্ছে তার যে এই যে 5-6 বছরের যে একটা জার্নি, আবার নতুন করে অনার্স লাইফ এবং মাস্টার্স লাইফ, মোটামুটি যদিও এটা 5 বছর ফর্মালি, কিন্তু এটা দেখা যায় অনেক 6 বছর, 7 বছর লাগে। তো এই যে 5-6 বছরের একটা এডুকেশন লাইফ, যেটা এই লাইফটা হচ্ছে কেউ যদি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে তাহলে সে এই লাইফটাকে এনজয় করতে পারবে। হ্যাঁ, একটা হচ্ছে ন্যাশনালের স্টুডেন্ট আর একটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট, এদের মধ্যে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, তারা হচ্ছে যতটা এনজয় করতে পারে, আবার যতটা শিখতে পারে, যতটা বুঝতে পারে, তাদের মানে কোয়ালিটি যতটা ভালো হয়, সেটা অন্য জায়গায় সচরাচর হয় না। মানে একেবারে হয় না সেটা না, অন্য জায়গা থেকে, ন্যাশনাল থেকে পড়া স্টুডেন্টদের মধ্যে একটা পার্থক্য আছেই, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো এই জন্য আমি পার্সোনালি মনে করি একটা স্টুডেন্ট যদি অনার্স মাস্টার্স করতে চায়, তার অবশ্যই উচিত একটা ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি থেকে করা। এর জন্য আমি যখন অ্যাডমিশন টেস্টটা ফেস করার আগ মুহূর্তে, অর্থাৎ আমার এইচএসসি পরীক্ষা দেওয়ার একটু আগে আমি ইউনিভার্সিটি সম্পর্কে জানতে পারছিলাম। ওই সময় ইউনিভার্সিটির কথা শুনে, ইউনিভার্সিটি এই সেই, ইউনিভার্সিটির সুবিধা, কেন ইউনিভার্সিটি পড়তে হবে, এগুলো শোনার পর মোটামুটি আমি মাথায় একদম সেট করে নেই যে করেই হোক আমাকে একটা ইউনিভার্সিটিতে চান্স পাইতেই হবে, যে করেই হোক। এখন আমি তো অলরেডি সায়েন্সের স্টুডেন্ট, ফিজিক্স ভালো পড়ি নাই, কেমিস্ট্রি ভালো পড়ি নাই, কোনো রকম পাস করার মতো পড়াশোনা করে কোনো রকম পাস করছি এরকম বলা যায়। যদিও রেজাল্ট সেই সময় আমার রেজাল্ট ছিল 4.00, এবং এটা ওই সময় আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, কারণ ওই সময় রেজাল্ট আমাদের সময় খারাপ হয়েছিল রেজাল্ট। স্বাভাবিকভাবে রেজাল্টটা নিয়ে মোটামুটি আমি সন্তুষ্ট ছিলাম। কিন্তু এরপর হচ্ছে আমার যতটুকু নলেজ গেদার হয়েছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে, ইন্টার লেভেলে, ওইটুক দিয়ে আমি কোনো ইউনিভার্সিটিতে চান্স পাবো এই কনফিডেন্ট আমার ছিল না। যদি আমি সায়েন্স নিতাম, সায়েন্সের কোচিং করতাম বা সায়েন্সের প্রিপারেশন যদি নিতাম, এই কনফিডেন্টটা আমার ছিল না। ফলে যেহেতু আমার মাথায় ঢুকে গেছে আমাকে ইউনিভার্সিটিতে চান্স পাইতেই হবে, তাহলে আমার উপায় কী? আমার উপায় হচ্ছে বিভাগ পরিবর্তন করে শর্টকাটে সাবজেক্ট কমায় আনা, প্যারা কম নেওয়া। যেমন ফিজিক্স যদি আমি করতে যাই, অবশ্যই আমার টিচারের কাছে যাইতে হবে, আমি তো বুঝবো না, ম্যাথ বুঝবো না, এদিকে বিক্রিয়া মিক্রিয়া, কেমিস্ট্রিতে এগুলো বোঝা, একা একা বোঝা সম্ভব না। কিন্তু আমি যদি বিভাগ পরিবর্তন করে যদি হচ্ছে সোশ্যাল সায়েন্সের প্রিপারেশন নেই, সেক্ষেত্রে আমার বাংলা পড়া লাগতেছে, ইংলিশ পড়া লাগতেছে, সাধারণ জ্ঞান পড়া লাগতেছে। তো আমার সবগুলো হচ্ছে মুখস্থ বিদ্যা, এদিকে আমি বাংলায় ভালো আছি, ইংলিশে ভালো আছি, আমার পড়ার চাপটা অনেক কমে আসবে, যেটা আমি নিজে কাভার করতে পারবো।
তো আমি নিজে কাভার করতে পারবো এই মর্মে হচ্ছে আমি বিভাগ পরিবর্তন করে প্রিপারেশন নেওয়া শুরু করি। এবং বলা যায় আমি যে 4-5টা মাস পাইছি প্রিপারেশনের, এই সময়টা আমার পুরো সময় জুড়ে আমার মাথায় ছিল যে আমাকে ইউনিভার্সিটিতে চান্স পাইতে হবে। তো ইউনিভার্সিটিটাকে আমি হচ্ছে প্রকৃতপক্ষে স্বপ্ন এবং কোন স্বপ্ন? ওই যে এপিজে আবুল কালাম বলছে না যে স্বপ্ন ওইটা নয় যেটা হচ্ছে তুমি ঘুমায় দেখো। স্বপ্ন কোনটা? যেটা তোমাকে ঘুমাইতে দেয় না। তো আমার এখনও মনে পড়ে যে আমি জীবনে একটা স্বপ্নই দেখছিলাম যেটা হচ্ছে ইউনিভার্সিটি। যেই স্বপ্নটা আসলে আমাকে ঘুমাইতে দেয়নি। বলা যায় সেরকম পর্যায়ে আরকি মোটামুটি চলে গেছিল। হ্যাঁ? তো সেই সময়টা পুরোটা ডেডিকেশন একদম সব কিছু দিয়ে পড়াশোনা করেছিলাম। বিদায় হচ্ছে যাই হোক ঢাবিতে না হইলেও অন্তত পরবর্তীতে রাজশাহী ইউনিভার্সিটিতে হয়েছে। অন্তত আল্লাহ আমাকে খালি হাতে ফেরায়নি। তো এইটা কেন হয়েছে? কারণ হচ্ছে পুরোপুরি এটা মানে আমি ইউনিভার্সিটিটাকে স্বপ্নের মতোই দেখছিলাম। মানে এটা আমার স্বপ্ন, আমার লাগবেই, যেভাবেই হোক লাগবে। এই ধরনের টেনডেন্সি ছিল। তো একটা মানুষ যখন একটা স্বপ্ন দেখে, সত্যিকার অর্থে যখন একটা মানুষ কোনো কিছু, কোনো বিষয় নিয়ে স্বপ্ন দেখে এবং সেটা পাওয়ার তার তীব্র আগ্রহ থাকে, তাহলে তার মন মানসিকতা অটোমেটিকই সেই পথেই আগানোর জন্য মানে তাকে সাহায্য করে। হুম? তো এই জন্যই হচ্ছে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিছো এবং তোমরা পাস করেছো এবং তোমাদের সামনে হচ্ছে সুযোগ আছে অ্যাডমিশন টেস্ট দেওয়ার, তো তোমরা অন্তত একটা জিনিস মাথায় রাখো যে আমার রেজাল্ট যাই হয়েছে হয়েছে, আমি ইন ফিউচারে যাই হই না কেন, আমার স্বপ্ন যাই হয় না কেন, সেইটা আপাতত বাদ। আপাতত আমার একটাই স্বপ্ন, আমার আর কোনো স্বপ্ন নেই, সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। ইউনিভার্সিটিটাকে কেউ যদি মন থেকে দেখতে পারে, স্বপ্ন দেখতে পারে না, স্বাভাবিকভাবে আমরা কিন্তু স্বপ্ন দেখি যে আমার এটা লাগবে, এইটা আমি এইটা হইতে চাই, সেটা হইতে চাই, কিন্তু ওই অনুসারে কিন্তু আমরা কাজ করি না। কেন? কারণ আমরা যেই কথাগুলো বলতেছি আমার এইটা লাগবে, আমি এইটা হব, সেইটা হব, এগুলো আমরা মুখের কথা বলি, মন থেকে আসলে দেখি না। মন থেকে দেখি না, মন থেকে চাই না বলে সেই অনুযায়ী আমরা কাজ করতে পারি না। স্বাভাবিকভাবে কেউ যদি মন থেকে কোনো কিছু চায়, মন থেকে স্বপ্ন দেখে, তাহলে সেই অনুযায়ী সে কাজ করতে পারবে। মানে তার ডেডিকেশন লেভেল যদি একদম সর্বোচ্চ থাকে, তাহলে সে যে কোনো সিচুয়েশনেই থাকুক না কেন, সে আসলে তার ওই যে ট্র্যাকে সে ফিরে আসতে বাধ্য। হ্যাঁ? তো এই জন্য হচ্ছে স্বপ্ন দেখা, জীবনের গোলটা ফিক্স করা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। যেটা আমাদের বিশেষ করে গ্রামের স্টুডেন্টদের যেটা নাই। এদেরকে যদি বলা হয় তোমার একটা স্বপ্ন কী? তুমি কী হইতে চাও বড় হয়ে? এরা বলতে পারবে না। বলবে যে এখনও ঠিক করি নাই কী হবো না হবো জানি না। এই ধরনের মানে হচ্ছে এইমলেস লাইফ। তো এইমলেস হইলে আসলে সেই জিনিসটা আসলে পাওয়া যায় না। ব্যতিক্রম হয়তো কিছু হইতে পারে, হ্যাঁ? কিন্তু সচরাচর কেউ যদি কোনো ব্যাপারে স্বপ্ন দেখে, কোনো জিনিসকে পাইতে চায় এবং সে যদি সেইটার প্রতি একদম দৃঢ় থাকে, তাহলে সে অবশ্যই সেই জিনিসটা পাবে এবং সেই জিনিসটায় বা তার লক্ষ্যে পৌঁছানোর জন্য যেই পন্থা ফলো করা উচিত, যেই অনুযায়ী কাজ করা উচিত, সেটা সে করতে পারবে। পরিবেশ পরিস্থিতি তার সহায় হয়ে যাবে তখন। তো এই জন্য আমি বলি যে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিছো, তোমরা এখন আর এদিক সেদিক না থাকায় অন্তত এই জিনিসটা মাথায় ঢোকাই নাও যে আমি যেহেতু পড়াশোনা করবই, যেহেতু অনার্স করব বা মাস্টার্স করব, বাংলাদেশের যত পড়াশোনার লেভেল আছে আমি শেষ করব, তা আমি একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে এটা শেষ করব। তাতে কী হবে? আমি যেমন আমার 5টা 6টা বছর এনজয় করতে পারবো, পাশাপাশি আবার আমি ভালো প্রতিষ্ঠানে থাকলে, ভালো স্টুডেন্টদের প্রতিযোগী কম্পিটিটিভ জায়গায় থাকলে আমার শেখার যে মানে বিস্তর, এটা অনেক বেড়ে যাবে। হ্যাঁ, আমি হচ্ছে দেখা যায় যে প্রতিযোগিতায় অন্যান্য জায়গায়, চাকরিতেও তো প্রতিযোগিতা আছে, সব জায়গায় প্রতিযোগিতা আছে। তো প্রতিযোগিতাপূর্ণ জায়গায় থাকলে এমনিতেই নিজেকে ভালোভাবে গ্রো করা যায়। তো সেই জায়গাটা তোমরা করতে পারবা। পাশাপাশি একটা কথা বলি, আমরা স্টুডেন্ট যাই হই না কেন, ভালো হই মন্দ হই, সবাই কিন্তু এই দিন শেষে চাই যে একটা ভালো জায়গা থেকে পড়তে। এই মর্মে কিন্তু তোমরা অলরেডি কোচিং করতে আসছো। গ্রাম থেকে হোক, যে যেখানে থাকো, যারা শহরের আছো তারাও কিন্তু এইটার জন্য স্পেশালি বিভিন্ন ভালো ভালো নামি দামি কোচিংয়ে ভর্তি হয়ে 15-20 হাজার টাকা, এইটার পিছনে আরও অনেক টাকাই খরচ হবে। বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দেওয়া, যাতায়াত বাবদ অনেক টাকা খরচ হয়ে যাবে। তো বাবা মা কিন্তু অনেক আশা নিয়ে হচ্ছে এই সময়টাতে তোমাদেরকে সাপোর্ট দিচ্ছে যে ছেলেটা ইউনিভার্সিটিতে চান্স পাবে, ভালো কিছু করবে, এই মর্মে কিন্তু তারা তোমাদেরকে সাপোর্ট দিচ্ছে। অনেকে হয়তো ফেল করে গেছো, তারাও হয়তো কোচিংয়ে আসছো, কোচিং করার জন্য আসছো। বাবা মা কি চায় যে তোমরা ভালো কিছু করবা, ফেল করবা এটা তো বাবা মা জানে না। হ্যাঁ, বা তুমিও কনফিডেন্স ছিল না যে এইভাবে ফেল করবা, ফেল করে ফেলছো। এখন করার কিছু নাই, তুমি আবার চেষ্টা করো, হবে। কিন্তু যারা পাশ করে গেছো, তাদের বাবা মা তো অবশ্যই আশা আছে যে তোমরা ভালো জায়গা থেকে পড়ো, ভালো ইউনিভার্সিটিতে চান্স পাও। ওই মর্মেই তো তারা তাদের সাপোর্টটা তোমাদেরকে দিচ্ছে। তো তোমরা এই সময়টা এবং হচ্ছে বাবা মার যে সাপোর্টটা, এইটার যদি প্রপার ইউজ না করো, এতে কি বাবা মা নিজেও হচ্ছে মনক্ষুণ্ণ হবে, তারা মনে কষ্ট পাবে যে ছেলেটার পিছনে এত খরচ করলাম, কোচিং করাইলাম, বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়াইলাম, কিন্তু সে কোথায় টিকতে পারলো না, তাদের একটা খারাপ লাগা কাজ করবে। তো এইটা তো আসেই, কিন্তু তুমি নিজেও অনেক কষ্ট পাবা যখন দেখবা যে তোমার পাশের একটা বন্ধু একসাথে পড়াশোনা করছো, সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, আরেকটা বন্ধু যে রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, আরেকটা বন্ধু জাহাঙ্গীরনগরে পাইছে, বিভিন্ন জায়গায় চান্স পাচ্ছে তোমার বন্ধুরা, কিন্তু তোমার কথা হচ্ছে না। তুমি এই যে দীর্ঘ 5টা 6টা মাস পড়ে আসলা, ফাঁকিবাজি করছো, যাই করছো, কিন্তু যখন তোমার চান্স হবে না, তখন তুমি আর এটা মেনে নিতে পারবা না।
আশেপাশ থেকে পোলাপান চান্স পাচ্ছে, আমি চান্স পাচ্ছি না, স্বাভাবিকভাবে তোমার অনেক খারাপ লাগবে। ওই সময়টা একটা স্টুডেন্ট এ প্লাস পাওয়া স্টুডেন্ট, তোমরা দেখবা যে একটা স্টুডেন্ট এ প্লাস পাইছে, এইচএসসিতে এ প্লাস পাইছে, সে কোনো ভার্সিটিতে চান্স পায়নি, পাচ্ছে না, হচ্ছে না। আবার দেখা যায় 4 পয়েন্ট পাইছে, 3.5 পাইছে, সেই স্টুডেন্টটা কোনো একটা ভার্সিটিতে চান্স পেয়ে গেছে। তো যখন এই সিচুয়েশনে পড়ে যাবা তখন তোমার কাছে মনে হবে যে আমি যদি এ প্লাস না পাইতাম, না পাই যদি অন্তত একটা ইউনিভার্সিটিতে চান্স পাইতাম, আমার খুব ভালো লাগতো, আমি সন্তুষ্ট থাকতাম। এই ধরনের টেন্ডেন্সি তোমার মাথায় চলে আসবে। বিশ্বাস করো, এই যে এ প্লাসে পাইছো না, যারা এ প্লাস পাইছো, এই এ প্লাসের কোনো মূল্য নাই যদি না তুমি কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাও, কোনো মূল্য নেই। তোমার এইটাই মনে হবে তুমি যখন এডমিশন টেস্ট দেওয়া শুরু করবা, বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিবা, কোথাও হইতেছে না, সেই সময়টা তোমার কাছে এইটাই মনে হবে যে আমি যদি একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইতাম তাতেই আমি শান্তি থাকতাম, এরকম আমার এ প্লাসের প্রয়োজন ছিল না। মোট কথা, আর মাত্র হচ্ছে 1.5 থেকে 2 মাস পরেই তুমি বুঝতে পারবা তোমার এসএসসিতে এ প্লাস, জেএসসিতে ছিল, এইচএসসিতেও পেলা, মানে এ প্লাসের মানে তোমার অনেক এ প্লাস দিয়ে মানে তোমার এক ঘর ভর্তি। কিন্তু এই এ প্লাসের যে কোনোই মূল্য নাই, কোনোই মূল্য থাকে না, সেটা তুমি বুঝতে পারবা আর 1.5 থেকে 2 মাস পর। মানে এ প্লাস দেখবা যে এ প্লাসের কোনো ভ্যালু নাই, কোনো ইউনিভার্সিটিতে তুমি চান্স পাও নাই, তখন আর এই এ প্লাসের কোনোই ভ্যালু নেই। তোমার পাশ থেকে 3.33 পেয়ে কেউ একটা ইউনিভার্সিটিতে চান্স পাইলো, তোমার তখন কতটা খারাপ লাগবে তুমি একবার চিন্তা করে দেখো। যে আমি প্লাস পাইলাম, কোথাও চান্স পাইলাম না, ও 3.5 পাইলো, চান্স পাইলো, মানে মাথা গোল হয়ে যাবে তোমার। তো সেই কষ্টটা আসলে তুমি নিতে পারবে না, অনেকে আসলে নিতে পারে না। হ্যাঁ, তো সেই রকম সিচুয়েশনে যাওয়ার আগেই হচ্ছে নিজেকে একদম প্রতিজ্ঞাবদ্ধ করে আসলে পড়াশোনায় নেমে যাও, কারণ পড়ার উপরে কোনো ওষুধ নেই। তুমি যদি ভার্সিটিতে চান্স পাইতে চাও তাহলে অবশ্যই তোমাকে পড়াশোনা করতে হবে। সেটা হচ্ছে সকল ক্ষেত্রেই, যত প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, সেটা চাকরি বাকরি হোক, ইউনিভার্সিটি হোক, যে কোনো প্রতিযোগিতা, সেখানে হচ্ছে পড়ার আসলে কোনো বিকল্প নেই, আসলে পড়তে হবে। তো যেহেতু এইচএসসি পরীক্ষার্থীদের আপকামিং ফেজ যেটা টপকানো উচিত তাদের, সেটা হচ্ছে এডমিশন টেস্ট, সুতরাং তাদের উচিত এইটার প্রতি সর্বোচ্চ ফোকাসড হওয়া। তো তোমরা, আশা করি আমার এই ভাঙা ভাঙা কথায় আসলে তোমরা বুঝতে পারছো যে আসলে এখন তোমাদের কী করা উচিত।